খুব তো আমাকে বিয়ে করার শখ হয়েছিল তোর, তাই না? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এতে কি বলতে চাচ্ছিস সরাসরি বল। আপনার মা বাবার মান সম্মান বাঁচালাম, আর আপনি আমাকে আবোল তাবোল বলছেন। তোকে কে বলেছিল আমার মা বাবার মান সম্মান বাঁচাতে? তুই কিভাবে পারলি তোর আন্টিকে বিয়ে করতে? আমি তোর সম্পর্কে আন্টি হই, আর আমি তোর বয়সেও অনেক বড়। আপনি তো আর আমার আপন আন্টি না, তাই না? আর বয়সে বড় হলেই বা কি হয়? আমার তো কোনো সমস্যা নেই। আমি তো এক ঢিলে দুই পাখি মেরেছি। এই তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এখনো বুঝতে পারেননি আমি যে আপনাকে কতটা পছন্দ করি। তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি তোর আন্টি হই, তুই আমাকে কিভাবে পছন্দ করতে পারিস? তুই কিভাবে পারলি আমাকে বিয়ে করতে? ভালোবাসি তাই পেরেছি। যখন আপনার বিয়ের বরযাত্রা আসেনি, তখনই আমি আপনার মা বাবার কাছে আকুতি বিনতি করে আপনার হাত চেয়ে নিয়েছি। আমি নিজেও জানতাম না যে আজ আমার বিয়ে। আমি নিজেই অবাক। তবে আমি আজ অনেক খুশি, কারণ আমি যাকে পছন্দ করি আমি তাকেই পেয়েছি। আগে কখনো আমি আপনাকে বলিনি যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আজ আমি মন খুলে বলতে চাই। তোর জন্য আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। তুই আজ মহা খুশি হলেও আমি আজ বিন্দু পরিমাণ খুশি না। আমি আমার বয়সের ছোট ছেলেকে কখনোই বিয়ে করতে চাইনি। আর তুই আমার ভাতিজা, আমি তোর সাথে কিভাবে সংসার করব? আমি তো আর আপনার আপন ভাতিজা না যে সংসার করা যাবে না। আপনি আমার প্রতিবেশী আন্টি হন, তাতে কি? এখন তো আপনি আমার বউ। এ চুপ কর। তোর কি শরম লজ্জা নেই নাকি? না, আমার কোনো লজ্জা শরম নেই, কিন্তু আজ আমি অনেক খুশি। তুই কিভাবে যেন আমাকে আজ বিয়ে করেই ছাড়লি। তোর মাকে আমি আপামনি বলতাম, এখন কি তাকে আমি শাশুড়ি বলবো? না, শাশুড়ি বলবেন কেন? আমার মতো মা বলে ডাকবেন। বুঝলাম না, তোর বিন্দু মাত্র লজ্জা নেই? যা আমার রুম থেকে। আমার রুম থেকে আমাকেই তাড়িয়ে দিচ্ছেন? আমার তো আর যাওয়ার জায়গা নেই, তাই এখানে তাড়িয়ে দিচ্ছি। তোর চেহারা আমার একটুও দেখতে ইচ্ছে করছে না, দেখলেই রাগ হচ্ছে। তাহলে রাগ কখন কমবে? তোর কি মাথায় সমস্যা? আমি কি জানি রাগ কখন কমবে নাকি কখন বাড়বে? এত কথা কেন বলস? যা আমার সামনে থেকে সর। আচ্ছা, তাহলে আমি ফ্রেশ হতে যাচ্ছি। এতক্ষণে বোধ হয় রাগটা কমে যাবে। তুই জাহান নামে যা, তাও আমার চোখের সামনে থেকে সর। কেয়ার রাগ দেখে মোনাজ সেখান থেকে সরে গেল ফ্রেশ হতে। মোনাজের পাড়া প্রতিবেশী আন্টি কেয়া। মোনাজের চেয়ে কেয়া বয়সে 5 বছরের বড়। মোনাজের সাথে কেয়াদের বাসায় বেশ ভালো সম্পর্ক। বেশিরভাগ সময় কেয়া মোনাজদের বাসায় থাকতো। মোনাজের ছোট বোন মিম কেয়াকে আন্টির মতো না, নিজের বড় বোনের মতো দেখতো। আর মোনাজ সেই ছোটবেলা থেকেই কেয়াকে ভালোবাসে, কিন্তু কেয়াকে নিজের মনে কথা সে কখনো বলতে পারেনি। প্রতিবার মোনাজ কেয়াকে নিয়ে স্বপ্ন দেখত কেয়াকে নিজের করে পাওয়ার জন্য। সে অনেক দোয়া করত, তবে নিজের মনের কথা সে কখনো কেয়াকে জানায়নি। জানাবে ভাবতে ভাবতে হুট করে কেয়ার বিয়ে ঠিক হয়ে যায়। আজ শুক্রবার কেয়ার বিয়ের কথা ছিল, কিন্তু বিয়ের আগ মুহূর্তে বরপক্ষ কেয়ার বাবাকে ফোন করে জানান বর বিয়েতেই রাজি না, কারণ বর অন্য কোনো মেয়েকে ভালোবাসে। এই কথা শোনা মাত্র কেয়ার বাবা মা ভেঙে পড়েন। মেয়ের বিয়ে ভেঙে গেলে সমাজে তারা কিভাবে মুখ দেখাবেন? এই করুণ মুহূর্তে তারা কি করবেন? যখনই মোনাজ এসব জানতে পারে, সে এক মুহূর্ত না ভেবে এই সুযোগকে কাজে লাগায়। কেয়ার বাবার হাত দুটি ধরে কেয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। কেয়ার বাবা প্রথমে রাজি হননি, কিন্তু নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য সে রাজি হয়ে যায়। মোনাজের বাবা মাও রাজি হতে চায়নি, কারণ কেয়া মোনাজের চেয়ে বয়সে বড়। তবেই ছেলের আকুতি বিনতি দেখে মোনাজের বাবা মা রাজি হয়ে যান। যদিও মোনাজের মা রাজি হননি, তবে ছেলের দিকে তাকিয়ে রাজি হন। কেয়া তখন মুখ ফুটে কিছু বলতে পারে না। তারপর মোনাজের কেয়ার বিয়ে সম্পূর্ণ হয়। কেয়া তো মোটেও বিয়েতে রাজি ছিল না, কিন্তু ভাগ্যের কি পরিণতি! সে মোনাজের বিছানার ওপর বউ সেজে বসে আছে, রাগে নাক ফুলাছে। মোনাজ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলো। অনেকক্ষণ যাবৎ এইসব ভারী জিনিস পড়ে আছেন, যান চেঞ্জ করে আসেন। আমার কথা তোর চিন্তা করতে হবে না, আমি আমার মতো চেঞ্জ করে নেব। তুই আমার সাথে কথা না বললে আমি খুশি হব। একই রুমে দুইটা মানুষ কথা না বলে কিভাবে থাকতে পারে? সেটা আমি জানি। আজকে আমাদের বিয়ের প্রথম রাত। আজ অন্তত আমার সাথে ভালোভাবে কথা বলুন। আর তুই তুই কি? আমি এখন আপনার স্বামী, আমাকে তুমি করে বলেন। বাহ, মামার বাড়ির আবদার। বউয়ের প্রতি স্বামীর আবদার থাকবে,
এটাই তো স্বাভাবিক। হয়েছে, থাম। এই কথা বলে কেয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে কখন থেকে সেই ভারী গহনা আর লেহেঙ্গা পরে আছে। আজকে তার বিয়ে হওয়ার কথা ছিল অন্য একজনের সাথে, কিন্তু হুট করে বিয়ে হয়ে গেল মোনাজের সাথে। কেয়া তো এটা স্বপ্নেও ভাবেনি, কিন্তু তার মনে একটা কষ্ট রয়ে গেছে। তার হবু বর কিভাবে তাকে ছেড়ে চলে গেল। মানুষ কতটাই না স্বার্থপর। এসব ভাবতে ভাবতে কেয়া লেহেঙ্গাটা চেঞ্জ করে নিল, ফ্রেশ হয়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়ল। যখনই মোনাজ কেয়ার পাশে শোয়ার প্রস্তুতি নিল, তখনই কেয়া মোনাজের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই, তুই অন্য কোথাও শুয়ে পড়, আমার কাছে আসবি না। আরে আজব তো, আমি আমার বউয়ের পাশে না শুয়ে কই ঘুমাবো? বউকে জড়িয়ে ধরে ঘুমাবো, এটাই তো আমার স্বপ্ন ছিল নাকি? আবল তাবল বকবি না, তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি? তোর তো সাহস কম না। এখানে সাহসের কি হলো? বউয়ের সাথে জামাই ঘুমাবে, বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। কেয়া বিছানার মধ্যে উঠে বসে আর মোনাজের বালিশটা নিয়ে নিচে ফ্লোরে ছুঁড়ে মারে। মোনাজ তো তাকিয়ে তাকিয়ে কেয়ার কাহিনীগুলো দেখছে। শুধু কেয়ার অনেক রাগ মোনাজ জানে, তবে বাসরাতেও যে কেয়া এমন করবে সেটা মোনাজের জানা ছিল না। আরে রে, কি করছেন? এই শীতে আমি মেঝেতে ঘুমাবো? কই ঘুমাবি তুই জানোস, কিন্তু আমার সাথে ঘুমাবি না। হায় আল্লাহ, এই দিন দেখার জন্য কি আমি বিয়ে করেছি? আমি তো জানতাম বাসর রাতে বউ বর কত কি করে, আর আপনি আমাকে মেঝেতে ঘুমাতে বলছেন। তুই কি জানিস বর বউ কি করে না করে? তোর কি এসব বোঝার বয়স হয়েছে? ও মা, আমি কি পিচ্চি বাচ্চা নাকি? আমি এইসব না জানলে কি বিয়ে করতাম? হয়েছে, চুপ কর, আমাকে ঘুমোতে দে। একসাথে ঘুমালে কি হয়? আমার সাথে তোকে ঘুমোতে দিব? অসম্ভব। মোনাজ আর কিছু না বলে মেঝেতে বিছানা করে শুয়ে পড়লো। কেয়া এদিক ওদিক ঘুরে ঘুমিয়ে পড়লো, আর মোনাজ কেয়ার দিকে তাকিয়ে আছে। কেয়া আবার তখন মোনাজের দিকে তাকিয়ে বলে, আমার যে এখনো তোকে স্বামী হিসাবে, আমি যে এখনো তোকে স্বামী হিসেবে মেনে নেই নাই, এই কথাটা যেন কেউ না জানে। সবার সামনে তুই আর আমি একেবারেই নর্মাল থাকবো। সব কিছু ঠিক করে নিলেই তো হয়, তাহলে তো আর সবার সামনে আমাদের ঢং করে থাকতে হয় না। উফ, এত কথা শুনতে ভালো লাগে না। ঘুমালাম আমি। মোনাজ কেয়াকে অনেক ভালোবাসে। কেয়া তার সাথে আছে, এতেই সে অনেক খুশি। যদিও কেয়া তার উপরে রাগ, তবে তার বিশ্বাস কেয়ার রাগ ধীরে ধীরে কমে যাবে। মোনাজ তার ভালোবাসা দিয়ে কেয়ার মন ঠিকই জয় করে নিবে। সকালে দরজায় নক করতে কেয়া আর মোনাজের একসাথে ঘুম ভাঙে। মোনাজ হুড়মুড় করে মেঝেতে করা বিছানা তুলে ফেলে, আর কেয়াও উঠে তাড়াতাড়ি মোনাজের বালিশ বিছানায় নিয়ে আসে। দুজনেই তাড়াহুড়ো শুরু করে, কারণ তারা কেবল কালই বিয়ে করেছে। আজ যদি কেউ তাদের আলাদা ঘুমাতে দেখে কি ভাববে? কেয়া গিয়ে দরজা খুলে মোনাজ বিছানায় শুয়ে ঘুমের ভান করে। দরজা খুলতেই দেখে বুয়া। আপনারে আর মুজান সাহেবরে ম্যাডাম নিচে যাইতে বলছে। আপনাদের বাসা থাইকা মেহমান আইছে, তাই রেডি হয়ে নিচে যাইতে বলছে। আচ্ছা, আপনি যান, আমরা আসছি। মোনাজের মা মোনাজ আর কেয়াকে নিচে ডেকেছেন। কেয়া দ্রুত করে মোনাজের সামনে আসে। এই, তাড়াতাড়ি তৈরি হ। পারবো না। পারবি না মানে? এক থাপ্পড় দিয়ে সোজা করে ফেলবো, বেয়াদব। ওরে বাবা, জামাইকে কেউ এইভাবে বলে? তুই আর আমি একসাথে নিচে সবার সাথে গিয়ে না বসলে সবাই কি ভাববে? সবার এত চিন্তা? আমার চিন্তা নেই আপনার? কালকে বাসরাত থাকা সত্ত্বেও আমাকে দূরে সরিয়ে দিয়েছিলেন। এই, তুই আবার এসব বলছিস? যা তো এখান থেকে, এক্ষুনি তৈরি হ, আমিও তৈরি হয়ে নিই। এই বলে কেয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল, আর মোনাজও রেডি হয়ে নিল। তারপর তারা একসাথে নিচে গেল গেস্ট রুমে, যেখানে কেয়ার মা আর ছোট বোন বসে আছে। নাস্তা নিয়ে এসেছে তারা। কেয়া গিয়ে তার মায়ের কাছে বসল। মোনাজ কেয়ার মাকে সালাম দিল। বাবা, তোমার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আরে, আপনি এসব কি বলেন? বাবা, তুমি আমার অনেক বড় উপকার করেছো, আমাদের মান সম্মান বাঁচিয়েছো। দেখেন, বিয়ে জন্ম মৃত্যু আল্লাহর হাতে। কেয়া আন্টি, মানে কেয়ার সাথে আমার বিয়ে ভাগ্যে লেখা ছিল, সবই আল্লাহর ইচ্ছে। কেয়ার মা মোনাজের হাত জোড়া ধরে বলতে লাগলো, তুমি আমার মেয়েকে সুখে রেখো বাবা। এখন সে আমার ঘরের বউ, আমার দায়িত্ব তার খেয়াল রাখা। আপনি চিন্তা করবেন না। সবাই একসাথে বসে আছে। মোনাজের বাবা সকাল এই কাজে চলে গেছেন।
আর মোনাজের মা সবার সাথে বসে থাকলেও তিনি মুখ দিয়ে কোনো শব্দই বের করছেন না, কারণ তিনি এই বিয়েতে রাজি না। মোনাজের মা কখনো চাননি যে এভাবে হুট করে তার ছেলের বিয়ে হোক, তাও আবার বয়সে বড় একটা মেয়ের সাথে। মোনা যখন কেয়াকে বিয়ে করার জন্য তার বাবা মার অনুমতি নিতে গিয়েছিল, তখন মোনাজের বাবা মানলেও মোনাজের মা মানেননি। মোনা যখন তার মায়ের দিকে তাকায় তখন সে খেয়াল করে তার মা চুপচাপ বসে আছে, মুখে হাসি নেই একদমই তার। আর মোনাজের ছোট বোনই সব মেহমানদের খাতিরদারি করছে। হুট করে মোনাজের মা সেখান থেকে উঠে চলে যান। মোনাজও তার মায়ের পিছে পিছে রুমে যায়। মায়ের কাছে গিয়ে বসে বলে, কি হয়েছে? আমার রুমে এসেছিস কেন? আমার উপরে রেগে আছো কেন মা? না, এমন কিছু না। মা প্লিজ বলো কি হয়েছে? বাবা তো খুশি, তাহলে তুমি খুশি না কেন? ও আচ্ছা, তুই কি চাস এখন আমি অনেক সুখী হই? হুট করে তুই অন্যের বিয়েতে গিয়ে বলস বিয়ে করবি, তাও বয়সে বড় মেয়ের সাথে, তাও যে তোর আন্টি। তুই কিভাবে পারলি? হাজারবার না করলাম, শুনলি না। কি জাদু করেছে কে তোকে শুনি? কোনো মা চাবে তার ছেলে হুট করে এইভাবে কাউকে ঘরের বউ বানিয়ে আনো? মা কেয়া আমাকে জাদু করেনি, আর সে তো আমার আপন আন্টি না, আর আমি ওকে ভালোবাসি মা। আমি জানি তুমি রাগ, তবে আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তুই তো কিছু না ভেবে বিয়ে করে বসলি হুট করে। আজকে তোর দাদি ফুপিরা আসবে বাসায়, তাদের আমি কি জবাব দিব? তারা তোর বউ দেখবে বলে আসবে। তারা যদি জানে তুই তোর প্রতিবেশী বয়সী বড় আন্টিকে বিয়ে করেছিস, তাহলে কি হবে? মা বয়স কোনো বিষয় না, আর আমি কেয়াকে নিয়ে অনেক সুখে থাকবো। জানি না আমি সময়ের সাথে তোদের মেনে নিতে পারবো কিনা। প্লিজ মা, আমাদের মেনে নাও নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে। জানি না, দেখি, চল বাহিরে চল, মেহমানরা বাহিরে। মোনাজ মুচকি হাসে, কেননা সে জানে তার মা বেশি দিন তার থেকে রেগে থাকবেন না। মা কি পারে সন্তানের থেকে বেশি দিন রেগে থাকতে? সন্তানে হয় একটু ভুল করেছে, মা তো মাফ করে সব মেনে নিবেন, তাই না? তাই মোনাজ ভাবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। বাহিরে মেহমানকে সময় দেওয়ার পর যখন মোনাজ রুমে আসে, তখনই মোনাজের বন্ধু কল করে। কিরে বন্ধু, কই? তাড়াতাড়ি বাইরে আয়, বাইক দিয়ে ঘুরে আসে। না রে, তুই যা। তুই না করছিস কারণ কি? তুই তো ঘোরার বেলায় কখনো না করিস না। আমার কালই বিয়ে হয়েছে, আজ কিভাবে বের হই? হোয়াট? কি বলিস? মজা করেছিস আমার সাথে? না মজা না, আমি কাল কেয়াকে বিয়ে করে নিয়েছি। ভাই কিভাবে সম্ভব? আর কখন কিভাবে কি হলো আমি জানি না। আরে বন্ধু, আমি নিজেও জানতাম না যে আমার বিয়ে অনেক লং স্টোরি, তবে আমি ওকে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোর বিয়ে হয়ে গেছে, তাও আবার তুই যাকে পছন্দ করতি তার সাথেই। হ্যাঁ রে দোস্ত। দোস্তর কি ভাগ্য দেখলি, যাকে ভালোবাসোস তাকে হারাতে গিয়েও পেয়ে গেলি। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দোস্ত, আমি ভাবিকে অবশ্যই দেখতে আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসিস। আমি সবাইকে জানাই দোস্ত যে আমাদের গ্রামের সবচেয়ে হ্যান্ডসাম ছেলের বিয়ে হয়ে গেছে। মোনাজ খিক খিক করে হেসে দিল। রাকিব ভুল কিছু বলেনি, আসলে মোনাজ অনেক হ্যান্ডসাম, দেখতে বেশ কিউটও। হাজার হাজার মেয়ের মোনাজের পিছনে পাগল। এমনকি মোনাজের সবচেয়ে ভালো বান্ধবী সাদিয়া মোনাজকে অনেক পছন্দ করে। সাদিয়া যদি জানতে পারে যে মোনাজ হুট করে বিয়ে করে নিয়েছে, তবে সে বেশ কষ্ট পাবে। কিন্তু মোনাজ সে তো বেশ খুশি, কেননা প্রতি নামাজের রাকাতে সে কেয়াকে চাইতো। সে কেয়াকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কেয়ার যখন বিয়ের দিন তারিখ ঠিক হয়, তখন মোনাজ অনেক ভেঙে পড়ে। তখন রাকিব মোনাজকে সামলে নিয়েছিল। তারপর মোনাজ নিজেই নিজেকে বুঝিয়ে নেয় সে কেয়ার বিয়েতে রাজি। হাজির হয় কেয়াকে শেষবার দেখার জন্য। তবে সে কি জানতো যে আজ কেয়ার সাথে তার দেখার শেষ দিন নয়, উল্টো কেয়ার সাথে তার জীবন শুরু। কেয়া মোটেও মোনাজকে মেনে নিতে পারছে না, কারণ মোনাজ তার বয়সে ছোট। মোনাজ, মোনাজের মা কেয়া, কেয়ার মা এবং কেয়ার ছোট বোন সবাই একসাথে বসে আছে। মোনাজের বাবা তো বিজনেস নিয়ে একটু ব্যস্ত, তাই সে সকালে এই মিটিংয়ের জন্য বের হয়ে গেছে। তাই তিনি আজ বাসায় নেই। যত যাই হোক, মেহমানকে তো আর অবহেলা করা যায় না। প্রতিবেশী হলেও এখন তার আত্মীয়। কেয়ার বাসা মোনাজের বাসা থেকে তেমন দূরে না, কাছেই একদম। কেয়ার মা বিদায় জানিয়ে চলে গেলেন। আসলে কে জানতো যে কেয়ার মোনাজের বিয়ে হবে? সবকিছু কেমন যেন অবাককর বিষয়।
মোনাজের মা কেয়ার মাকে মামি ডাকতেন। সেখানে আসছে তার বেয়ে। বেয়ান একে মারা যায়, তবে কিছুই তো করার নেই, এখন তো আর মামি ডাকা যাবে না। আর এদিকে মোনাজ কেয়ার মাকে নানি মা বলে ডাকতো, এখন তো তাকে শাশুড়ি ডাকতে হবে। যাই হোক, সম্পর্ক বদলিয়ে আরেকটা নতুন সম্পর্ক জন্ম নিল। দুপুরে খাবার শেষে কেয়া নিজের রুমে গিয়ে ফোন ঘাটছে, তখনই মোনাজ রুমে গেল। কেয়া মোনাজকে পাত্তাই দিল না, মোনাজও কম না। কেয়ার পাত্তা তার চাই, সে গিয়ে কেয়ার কাছে বসলো। কি আজব, রুমে এত জায়গা থাকতে আমার একদম সামনে এসেই তোর বসতে হবে? রুমে এত জায়গা দিয়ে কি করব? যদি তোমার মনেই জায়গা না পাই। তুই মজা নিচ্ছিস? এমনিই মন ভালো নেই, খবরদার আমাকে রাগাবি না। এক তো নিজের অনিচ্ছায় তোকে বিয়ে করেছি, তাও আবার হুট করে, তাও তুই আমার থেকে ছোট বয়সের। উফ, যা তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে কিছুদিন সময় দিচ্ছি আমাকে ভালোবাসার। এই তুই পাগল? কিসের মধ্যে কি? আমি তোকে ভালোবাসি না। আপনার জন্য কত ফাইট করলাম, কিছু না ভেবে আপনাকে বিয়ে করলাম। আমি তো জানতামও না আমার যে বিয়ে হবে কালকে। এখন যদি আপনিও আমাকে অবহেলা করেন তাহলে আমি কই যাব? কই যাবি তোর বিষয়। আচ্ছা, আমার একটা কথা রাখো, কি? অন্তত আমাকে তুমি করে ডাকো। আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ, সবার সামনে তুই বললে কি হবে? তোকে সে ছোট থেকেই তুই করেই রাখি, তুমি বলার অভ্যাস তো আমার নেই। অভ্যাস বানিয়ে নাও। আচ্ছা, তোর এই কথা আমি রাখলাম, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। মোনাজের ফোনে কল আসাতে সে চলে যায়। কল দিয়েছে সাদিয়া। কল ধরতে এত সময় লাগে তোর? কই, তাড়াতাড়ি তো কল রিসিভ করলাম। ফাজলাম করিস আমার সাথে? রাকিব আমাকে কি বললো? আজব তো, কল দিয়েই রাগারাগি করছিস, হয়েছেটা কি? তুই নাকি বিয়ে করেছিস, এটা কি সত্যি? হ্যাঁ করেছি আমি বিয়ে। কি সব বলছিস, তোর হুঁশ আছে? হুট করে কার বিয়ে হয়? হ্যাঁ, নাটক করিস আমার সাথে? কিরে ভাই, কি সমস্যা তোর? তোর সাথে কে মজা করবে আর কেন করবে? আমি আসলেই বিয়ে করেছি। তুই পাগল হয়েছিস? হুট করে কার বিয়ে হয়? হ্যাঁ, আমার সাথে প্লিজ মুনাস, ফাজলামো করিস না। দেখ সাদিয়া, বিয়ে তো আল্লাহর হাতে। হুট করে আমার বিয়ে হয়ে গেছে, আমিও জানি না আল্লাহ এইভাবেই আমার বিয়ে লিখেছিলেন। বাহ, এইভাবে তুই কেন বিয়ে করে নিলি? তোর আন্দাজ আছে কি? হুট করে কল করে আমাকে এসব কি বলছিস? আমি তোর বন্ধু, বিয়ে করেছি তোকে না জানিয়ে রাগ করতেই পারোস, তবে এইভাবে বলার কি আছে? তুই থাম, তুই এখনো বুঝছিস না আমি তোকে পছন্দ করি? সব সময় তোর আগে পিছে পড়ে থাকতাম, অথচ তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস। আমার কেমন লাগছে তুই বুঝবি না। এই কথাগুলো বলেই সাদিয়া কল কেটে দিল। মোনাজ তো হতভম্ব হয়ে গেল। সাদিয়ার মুখে সব কথা শুনে সাদিয়াকে তো মোনাজ বান্ধবী মনে করতো, কিন্তু সাদিয়া আজ মোনাজকে এতগুলো কথা শুনিয়ে দিল। এমনি মোনাজের মন খারাপ, তার উপরে সাদিয়ার কথা শুনে রাগ হচ্ছে তার। হুট করে কলিং বেলের আওয়াজ শুনে মোনাজের মা দরজা খুললেন। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে মোনাজের দাদি, চাচি, ফুপ্পি, সবই হাজির। মোনাজের মা মোনাজের দাদিকে সালাম জানালেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আমার নাতি কই? আমাকে না জানিয়ে আমার নাতিকে বিয়ে দিলে তোমরা? আম্মা, আপনি আগে ভেতরে আসেন। মোনাজের দাদি আর চাচিরা ভেতরে এসে বসলেন। আমার ছেলে, নাতি, নাতিন সবাই কই? নতুন বউ কই বুঝলাম না তো, বাড়ি ঘর এত খালি কে? আম্মা, আমি মুজান আর ওর নতুন বউকে ডাকছি, আপনি বসেন, আপনাকে শরবত এনে দিচ্ছি। লাগবো না আমার শরবত, আগে আমার নাতিন আর ওর বউকে দেখবো। মোনাজের মা তাড়াহুড়ো করে বুয়াকে দিয়ে কে আর মোনাজকে ডেকে পাঠালেন। মোনাজ রুমের বাহিরে চেয়ারে বসেছিল। দাদি এসেছেন শুনে উঠে দাঁড়ালো। মোনাজ তার দাদিকে অনেক ভালোবাসে, তবে ভয়ও পায় অনেক। মোনাজ রুমে গিয়ে কেয়াকে বলল, চলো দাদি, চাচি সবাই এসেছে তোমাকে দেখতে। দাদির একদম অপেক্ষা করা পছন্দ না। ও মা, আমি তার সামনে কিভাবে যাব? আমার তো এমনি ভয় করছে। তুমিও কাউকে দেখে ভয় পাও? বিশ্বাসই হচ্ছে না। কেয়া ভ্রুকুচকে মোনাজের দিকে তাকিয়ে রইল। মোনাজের কেয়ার দিকে না তাকিয়ে কেয়ার হাত ধরে দাদির সামনে চলে গেল। কেয়া প্রথমেই সবাইকে সালাম করলো। মোনাজের দাদি কেয়াকে উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর ঘুরে দেখলেন। কেয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সাথে মোনাজ। দাদি চাচিদের রেখে বিয়ে করে নিলি? দাদি হুট করে হয়ে গেছে। হয়েছে, বিয়ে হওয়ার পর তোর বাপ মা
আমাকে জানিয়েছে। আমি কি এতই পর হয়ে গেছি? না দাদি, এসব কি বলছো? তোর বিয়ের কথা শুনে আমি দৌড়ে এসেছি। ভালো করেছো দাদি। যা হয়েছে হয়ে গেছে। বিয়ে করেছিস, এখন সংসার করবি সুন্দর করে। বৌমা দেখি সুন্দরী তো, তবে মুখখান চেনা চেনা লাগে। আম্মা, ওর নাম কেয়া। ও আমাদের প্রতিবেশী। আপনি মনে হয় গত বছর এই বাসায় ঘুরতে এসে ওকে দেখেছিলেন। কি জানি, আমার তয় কিছু মনে থাকে না। তবে এই মেয়ে, তুমি আমার নাতির বউ। আসো, আমার সামনে এসে বসো। কেয়া মুখখানি নিচু করে মনোজের দাদির সামনে বসলো। কেয়ারও কিছু করার নেই, সেই বাড়ির বউ। এখন সবার সাথে তার ভালো ব্যবহার করতেই হবে, সবার মন রক্ষা করে চলতে হবে তাকে। কিন্তু কেয়া তো এত আদব কায়দা জানে না, বয়সে মোনাজের চেয়ে বড় হলেও। তো আমাদের মুনাজিরের বউ তো বেশ সুন্দরী। তো মা, তোমার নাম কি? কেয়া একটু মাথা উঁচু করে গুটি সুটি করে মুচকি হেসে উত্তর দেয়। আমার নাম আরমিন ইসলাম কেয়া। বাহ, মাশাল্লাহ, নামটাও তো সুন্দর। তো কি পর্যন্ত পড়াশোনা করেছো? মোনাজির সাথে কতদিনের প্রেম তোমার? এসব আজবগিরি প্রশ্ন শুনে কেয়ার মাথা নষ্ট, কি উত্তর দিবে সে জানে না। আসলে সে সত্যিটা বলতে পারছে না, আবার বানিয়ে যে মিথ্যে বলবে তাও পারছে না। কেয়া উত্তর দেওয়ার আগে মোনাজ বলল, আরে চাচি, এসে এইসব প্রশ্ন আগে একটু রেস্ট নেন নাকি? কেয়া, যাও চা বানিয়ে নিয়ে আসো সবার জন্য। মোনাজের দিকে ভ্রু কুচকে তাকে কে ভাবতে লাগলো, শালা বাচ্চা পোলাপেন আমাকে কিভাবে সবার সামনে অর্ডার করেই চলেছে। মনে হয় ওর ইশারায় নাচবো সবার সামনেই। তাই কেয়া মুখ ফুটে আর কোনো জবাব দিল না। সে সোজা চলে গেল মোনাজদের রান্নাঘরে। উনুন জ্বালিয়ে দ্রুত করে হাঁড়ি বসিয়ে দিল উনুনে। বাহিরে সবাই একসাথে বসে আছে, এদিকে কেয়া তো শুধু রাগ হচ্ছে। সবার সামনে থেকে মোনাজ উঠে রান্নাঘরে গেল। কেয়াকে চিনি এগিয়ে দিলে কেয়া মোনাজের দিকে তাকিয়ে বলল, সুযোগে সবার সামনে আমাকে অর্ডার দেওয়া হচ্ছে। একেবারেই তেমন কিছু না, আমি তো তোমাকে বাঁচাচ্ছিলাম সবার এসব উদ্ভট প্রশ্ন থেকে। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। ওকে। মোনাজের কেয়ার কথার মাঝে মোনাজের মা চলে আসে পেছন দিয়ে। তারপরে মোনাজের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি এখন সবাইকে কি উত্তর দিব? একটার পর একটা প্রশ্ন করতেই আছে আমাকে। আমি কি সব কথা সত্যি বলে দিব? ভুলেও না, যেটা বলার সব কিছু আমি বলবো। সবাই যদি জানে কে আর বিয়ে ভেঙেছে আর আমি সেখান থেকে ওকে বিয়ে করিয়ে এনেছি, তাহলে তারা আমার বউকে অন্য চোখে দেখবে, যেটা আমি একেবারেই চাই না। ঠিক আছে, তাহলে দেখ কোনটা কিভাবে ভালো হয়। আমি তাদের সাথে গিয়ে বসলাম। মোনাজের এরকম কথাবার্তা শুনে কেয়ার কেন জানি অনেক বেশি ভালো লেগে গেল। একে তো মোনাজ তার সম্মান বাঁচানোর জন্যই বিয়ে করেছে, তার উপরে আবার নিজের ফ্যামিলি থেকে তাকে প্রোটেক্ট করছে। একটা ছেলে কত কিছু স্যাক্রিফাইস করছে শুধুমাত্র তার জন্য। এগুলো ভাবতে ভাবতে চা বানানো হয়ে গেল। কেয়া যখন এক কাপে চা ঢালতে যাবে ঠিক তখনই তার হাতে পড়ে যায়। সে খেয়াল করতে পারেনি, কারণ সে অন্য কিছু ভাবছিল। হাতে চা পড়ার সাথে সাথেই মোনাজ দেখে ফেলে। তারপর হাত টান দিয়ে নিয়ে বেসিনে নিয়ে কল ছেড়ে পানির নিচে দিল হাত। কি ব্যাপার, কোথায় খেয়াল থাকে তোমার? এভাবে হাত কিভাবে পুড়ে ফেললে তুমি? বুঝতে পারি নাই। মোনাজ অনেক নার্ভাস হয়ে যায় এরকম অবস্থা দেখে। কেয়া কি করবে বুঝতে পারছে না। সে হতভম্ব মোনাজের এরকম আচরণ দেখে। এসবের মাঝেই মোনাজের মা চলে আসে রান্নাঘরে। তারপর বলতে থাকে, কি ব্যাপার, কতক্ষণ লাগবে? আর চা বানাতে বাইরে সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য। সবার জন্য তাড়াহুড়ো করতে যেয়ে ও হাতই পুড়িয়ে ফেলেছে। মোনাজের মা এই কথাটা শুনে কেয়ার দিকে গিয়ে দেখে সত্যি সত্যি কে হাত পুড়িয়ে ফেলেছে। অনেকখানি লজ্জা হয়ে গিয়েছে। তারপরে মোনাজের মা বলতে থাকলো, বিয়ের প্রথম দিনে এভাবে হাত পুড়িয়ে ফেলেছো? এত বড় হয়েও সামান্য একটা চা বানাতে পারো না? মোনাজের মায়ের এরকম কথাতে কেয়া ভীষণ কষ্ট পায়, কিন্তু মোনাজের প্রচুর মেজাজ খারাপ হয়ে যায়। এরকম কথা শুনে মোনাজ একদম চিৎকার দিয়ে বলতে শুরু করে দেয়, একটা মানুষ হাত পুড়ে ফেলেছে আর এই মুহূর্তে তুমি এসব উল্টাপাল্টা কথা বলছো? ধুর, আমার বউকে আমি এখানে রাখবই না। নিয়ে গেলাম রুমে। রান্নাঘর থেকে মোনাজ কেয়ার হাত ধরে বের হয়ে সোজা নিজের রুমে চলে আসলো। কেয়াকে নিয়ে কেয়া কিছুই বুঝতে পারছে না। সামান্য একটা হাত পুড়ে নিয়ে এরকম কেন রিয়েক্ট করছে। এটা কোন ধরনের আচরণ আন্টির সাথে মাত্র? এই বাসায় তোমার আন্টিকে আবার বুঝলাম না। তোমার মায়ের কথা বলছি। ওইটা তোমারও মা হয়। সব কিছু মেনে নিতে শিখে যাও। বিয়ে হয়ে গিয়েছে, এখন না চাইতেও সব কিছু মেনে নিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? বারবার এত কিছু বুঝতে পারবো না।
মোনাজের কথা শুনেই বোঝা যাচ্ছে খুব ক্ষেপে আছে, তাই কেয়া আর তার সাথে কথা বাড়ালো না। মোনাজ ড্রয়ার থেকে মলম বের করে আলতো হাতে কেয়াকে মলম দিয়ে দিল। কেয়ার হাত অনেক জ্বলছে, কিন্তু তার ভালো লাগছে মোনাজ তার এত চিন্তা করেছে তাই। তারপরে মোনাজ রুম থেকে বের হয়ে বাসা থেকে চলে গেল কোথায় যেন। কেয়া চুপচাপ রুমে বসে আছে, কি করবে বুঝতে পারছে না। নিচে যাবে নাকি রুমেই থাকবে। এখান দিয়ে নিচের সবাই কেয়ার কথা জিজ্ঞেস করছেন মোনাজের মাকে। আমি তো ঠিকভাবে আমার নাতি বউকে দেখলামই না, ও কোথায় চলে গেল? এই তো, ও একটু রুমে গিয়েছে, আমি ডেকে নিয়ে আসছি। মোনাজের মা কেয়াকে রুমে এসে ডেকে নিয়ে গেল সবার সাথে কথা বলার জন্য। সবাই বেশ আড্ডা দিল, প্রায় রাত হয়ে গিয়েছে। একটু পরে সবাই খাওয়া দাওয়া করবে, কিন্তু এখনো মোনাজ বাসায় ফেরেনি। কেয়ার একটু মনে মনে চিন্তা হলো কোথায় চলে গেল, কিন্তু আর প্রকাশ করলো না। মোনাজ একটু দেরি করে বাসায় ফিরে। তুমি এই নিয়ে চিন্তা করো না, ও আসলে খাবারগুলো একটু গরম করে দিও। ঠিক আছে। কেয়া নিজের রুমে চলে আসলো। এসে ভাবতে লাগলো, কেন কোন জমিদারের ছেলে এত রাতে বাসায় আসবে, তাকে আবার আমি খাবার গরম করে দিব। এসে খেলে খাবে, না খেলে নাই, আমার কি, আমি গেলাম ঘুমাতে। এটা বলেই কেয়া ঘুমাতে চলে গেল। কেয়া এদিক ওদিক ঘুরছে, কিন্তু তার আর ঘুম পাচ্ছে না। কেন জানি তার মনেও একটু চিন্তা হচ্ছে, এত রাত হয়ে গিয়েছে মোনাজ কেন আসছে না। সে অনেকক্ষণ এগুলো ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেল। মোনাজ রাকিবের সাথে সবকিছু শেয়ার করলো। রাকিব এখন মনে মনে ভাবছে মোনাজকে কি পরামর্শ দিবে, কি করলে ভালো হবে। রাকিব অনেক ভেবেচিন্তে তারপরে বলল, দেখো, একটা মেয়ে মানুষ একটু যত্ন পেলেই গলে যাবে। মাত্র ওর বিয়েটা ভেঙেছে, হঠাৎ করে তোর সাথে বিয়ে হয়েছে, ওই এখনও সব কিছু মেনে নিতে পারছে না। এর জন্য ওর আচরণ তোর সাথে এরকম। ওকে তুই একটু সময় দে, সব কিছু বুঝে উঠবে। সে সময়টাই তো আমি দিতে পারছি না, এত ধৈর্য আমার নাই। তুই ওকে প্রায় হারিয়ে ফেলছিলি, কিন্তু ও তোর কপালে ছিল, হুট করে পেয়ে গেছিস। এরকম কপাল কিন্তু সবার হয় না। তুই যেহেতু ওকে পেয়েছিস, এর সুযোগ অবহেলা করিস না। ওর মন মর্জি যদি চলতে থাকে তাহলে তো আমাদের সম্পর্ক কখনো ঠিক হবে না। তুই আস্তে আস্তে ওর মন জয় করার চেষ্টা কর, সব কিছু ওপরে জোর খাটাস কেন। তুই ওর আড়ালে যত্ন নিতে থাক, আর ওর মতো চলতে দে। দেখবি এক সময় ওই তোকে পছন্দ করে ফেলেছে। তুই কি সত্যি বলছিস? আরে বেটা, তোকে পছন্দ না করে কোথায় যাবে? ও এখন তোদের বিয়ে হয়ে গিয়েছে, আস্তে আস্তে সব কিছু মানিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে। আর কত বাহির থেকে আড্ডা দিবি? ভাবি একা একা বাসায় বোরিং হচ্ছে, তুই তাড়াতাড়ি বাসায় চলে যা। বাসায় গিয়ে কোনো লাভ নেই, ও তো আর আমার জন্য ওয়েট করছে না। আরে বেটা, ও যদি তোর জন্য ওয়েট করে সেটা কি আর আর প্রকাশ করবে, বলদ? মেয়েদের মন বোঝা আসলেই কঠিন। হুম। এদিক দিয়ে কেয়ার মা বাবা কথা বলছে বাসায়। মোনাজ খুব ভালো একটা ছেলে, ছোটবেলা থেকে দেখছি ও খুব ভদ্র। ও যে আমার এইভাবে সম্মান বাঁচিয়ে ফেলবে আমি আগে কখনোই বুঝতে পারিনি। কেয়ার থেকে বয়সে কম হলে কি হবে, সব কিছু অনেক ভালোভাবেই বোঝে। আমারই দোষ, মেয়েটাকে বিয়ে দিতে অনেক তাড়াহুড়া করে ফেলেছি, না হলে এরকম আজকে কোনো কিছুই হতো না। যা হয়েছে একবারে ভালোর জন্যই হয়েছে, তুমি চিন্তা করো না। বিয়ে ভেঙে গিয়েছে, সেই মেয়েকে মোনাজ বিয়ে করেছে, এগুলো নিয়ে অনেক কথা শুনতে হবে ফিউচারে, তাই না? আমি আজকে প্রথম দেখাতেই বুঝে গিয়েছি মিনহাজ আমার মেয়েকে কতটা পছন্দ করে। ওর চোখে আমি কেয়ার জন্য অনেক ভালোবাসা দেখেছি। তোমার মেয়েকে কেউ কোনো কথা শোনানোর কোনো সুযোগই পাবে না মিনহাজ, সবসময় ওর ঢাল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, দেখা যাক সামনে কি হয়। আমার মেয়ে কেমন আছে? মোনাজ ওকে ভালো না রাখতে পারলে আমি আমার মেয়েকে নিজের কাছেই রাখবো সারা জীবন। ধুর, এসব কথা কি কেউ বলে নাকি? আমার মেয়ের কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না, সেটা তুমিও ভালো করেই জানো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। কেয়ার মা বাবা ঘুমিয়ে পড়লো। মোনাজের মা বাবা এখনো ঘুমায়নি, তারা ওই সব বিষয়তেই কথা বলছে। তুমি সবসময় কেয়ার সাথে ভালো ব্যবহার করো। আমি কি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাকি যে ও এই কথাটা বললে? না, খারাপ ব্যবহার করো নাই, তবে আমি তোমাকে বললাম আর কি এমনিতে। এই সব কিছুতে এই মেয়ের তো কোনো দোষ নেই, সেটা তুমিও ভালো করে জানো। ও নিজ ইচ্ছায় নিজের বিয়ে ভাঙে নেয়, নিজ ইচ্ছায় মোনাজকে বিয়ে করেনি, তাহলে কেন ওকে মানুষজন কথা শোনাবে?
হ্যাঁ, এইটাই তুমি ঠিক বলেছ। কেয়া তো আর সবকিছু নিজ ইচ্ছায় করে নাই যে ওর সাথে আমি খারাপ ব্যবহার করব বা অন্য কেউ ওকে কিছু বলতে পারবে। আমার নিজের ঘরেও একটা মেয়ে আছে। আল্লাহ না করুক এখন যদি আমার মেয়ের সাথে এরকম হয়ে যেত, তাহলে আমরা কি করতাম? হ্যাঁ, একটা মেয়ের বিয়ে ভাঙা মানে অনেক কিছু, তুমি ঠিক বলছো। মোনাস তখন কেয়াকে বিয়ে করে না আনলে কেয়ার পরিবার কাউকে মুখ দেখাতে পারতো না, আর কেয়ার জীবনটা একদম নষ্ট হয়ে যেত। আমাদের ছেলেকে নিয়ে আমাদের গর্ব করা উচিত, কেননা এই সময় ছেলেরা কত অশৃঙ্খল ভাবে চলাফেরা করে। আর তোমার ছেলে আরেকজনের সম্মান বাঁচানোর জন্য কত বড় কাজ করেছে, সেটা কি তুমি বুঝতে পারছো? মোনাজের মা একদম গভীর চিন্তায় চলে যায়। ঠিকই তো বলেছে।